হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওর আলোচ্য টপিক নিশ্চয়ই বুঝে গেছো। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্যাল ডেটার প্রেজেন্টেশনের কিছু বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো স্ট্যাটিস্টিক্স তোমাদের অনেকেরই ম্যাথসের সিলেবাসে রয়েছে। তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্সের অসংখ্য ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হলো কী করে ডেটা কালেক্ট করতে হয় তার নানান পদ্ধতি এবং ডেটা প্রেজেন্টেশনের নানান পদ্ধতি। সেখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইনভলভড, সেখানে ট্যাবুলার, টেক্সচুয়াল নানান প্রেজেন্টেশনের মেথড ইনভলভড। এই ট্যাবুলার প্রেজেন্টেশনের কয়েকটি বিশেষ বিষয় নিয়েই আমি তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। তোমাদের সামনে যখন একটা সেট অফ অবজারভেশনস থাকে, তোমরা কি করো? তোমরা যখন তাকে ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাও, তোমরা সবার আগে অবজারভেশনে কী কী ভ্যালুস দেওয়া আছে সেগুলোকে আগে দেখো। তারপর সেই কোনো ক্ষেত্রে সেই ভ্যালুগুলোকে একটা নির্দিষ্ট অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করো। তারপর তোমরা দেখো যে কোন ভ্যালু তোমার গিভেন সেট অফ অবজারভেশনে কতবার রিপিট করছে, তার বেসিসে তোমরা ট্যালি মার্কের কলাম তৈরি করো এবং সেই ট্যালি মার্ক থেকে তোমরা ফ্রিকোয়েন্সির কলাম তৈরি করো। কোনো ক্ষেত্রে তোমাদের সেই অবজারভেশনকে গ্রুপড ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়, অর্থাৎ কতগুলো ক্লাসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে কি করতে হয়? সব থেকে বিগেস্ট এবং স্মলেস্ট এই দুটো অবজারভেশনকে আগে নোট করতে হয়, তাদের মধ্যবর্তী গ্যাপটা দেখতে হয়, সেই গ্যাপটাকে কতগুলো ইকুয়াল ইন্টারভেলে ডিস্ট্রিবিউট করতে হয়। এই ইন্টারভেলের গ্যাপ কীরকম হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদেরই ঠিক করতে হয়, আবার কোথাও প্রশ্নে দেওয়া থাকে, সেই অনুযায়ী গ্যাপ নির্ধারণ করতে হয়। যেমন আমি এখানে যে ক্লাসেসগুলো নিয়েছি সেখানে আমি দেখছি প্রতিটা ইন্টারভেলের গ্যাপ হলো 4। 5 - 1 4, 10 - 6 4, 15 - 11 4, 20 - 16 4, 25 - 21 4। ইকুয়াল গ্যাপে পুরো অবজারভেশনটাকে কতগুলো ইকুয়াল ইন্টারভেলে পুরো অবজারভেশনটাকে আমরা প্রথমে ডিস্ট্রিবিউট করে নিই। তারপর আমরা দেখি যে আমার গিভেন সেট অফ অবজারভেশনের মধ্যে কোন ইন্টারভেলে কতগুলো করে অবজারভেশন রয়েছে, অর্থাৎ আমি গিভেন সেট থেকে সেই অবজারভেশনগুলোকেই কাউন্ট করব ফর দ্য ফার্স্ট ইন্টারভেল, যারা কিনা আইদার 1 অথবা 1-এর থেকে বড় অথবা 5 এবং 5-এর থেকে ছোট। যেমন তাদেরই আমি কাউন্ট করব, সেই সংখ্যাটাকেই আমি কাউন্ট করব, সেই অবজারভেশনগুলোকেই কাউন্ট করব যারা ফর দ্য সেকেন্ড ইন্টারভেল, যারা 6 বা 6-এর থেকে বড় এবং 10 বা 10-এর থেকে ছোট। তাহলে খেয়াল করে দেখো, এই যে একটা ইন্টারভেল, এই ইন্টারভেলগুলো কিন্তু কোনোভাবে এরা ওভারল্যাপ করছে না, অর্থাৎ কোনোভাবেই এই ইন্টারভেলে যে ভ্যালুরা এন্ট্রি নিচ্ছে তাদের সাথে পরবর্তী ইন্টারভেলে এন্ট্রি নেওয়া ভ্যালুদের কোনো মিল নেই। অর্থাৎ আমি পুরো ডেটাটাকে, গিভেন অবজারভেশনসগুলোকে আমি ডিসক্রিট ক্লাসেসে ভাগ করে লিখেছি এখানে। ওকে, এবার যদি কোনো একটা পার্টিকুলার ইন্টারভেল তুলে নিই, ধরো 1 to 5 আমি তুলে নিলাম, সেই 1কে আমি বলবো ক্লাস লিমিট, 5কেও বলবো ক্লাস লিমিট। 1 যেহেতু ছোট তাই একে আমি বলবো লোয়ার ক্লাস লিমিট, 5 যেহেতু বড় তাকে বলবো আপার ক্লাস লিমিট। ঠিক একইভাবে সেকেন্ড ইন্টারভেলে 6 লোয়ার ক্লাস লিমিট, 10 আপার, 11 লোয়ার, 15 আপার, 16 লোয়ার ক্লাস লিমিট, 20 আপার ক্লাস লিমিট, 16 লোয়ার ক্লাস লিমিট, 20 আপার ক্লাস লিমিট, 21 হচ্ছে লাস্ট ইন্টারভেলে লোয়ার ক্লাস লিমিট, 25 হলো আপার ক্লাস লিমিট, রাইট? এবং এই ক্লাস লিমিট নির্ধারণের সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, তোমার অবজারভেশনের যেটা সব থেকে ছোট ভ্যালু সে যেন হয় 1 হয়, অর্থাৎ তোমার ইন্টারভেলের একদম শুরুর ইন্টারভেলের লোয়ার লিমিটের সাথে সে সমান হয় অথবা তার থেকে বড় হয়, অর্থাৎ লোয়ার লিমিটটাকেই আমরা সেইভাবে সেট করব। আর একদম শেষ ইন্টারভেল যাকে আমি ঠিক করব, তার আপার লিমিট তা যেন আমার অবজারভেশনের সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান হয় অথবা তার থেকে বড় হয়। কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি আমার গিভেন অবজারভেশনের সবাইকে এখানে এন্ট্রি দিতে পারবো না, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সেখানে ভুল হয়ে যাবে। আই রিপিট ওয়ান্স এগেইন, আমার অবজারভেশনের ভ্যালুর যেটা সব থেকে ছোট ভ্যালু সে যেন হয় আমার সেট করা ইন্টারভেলের মধ্যে ফার্স্ট ইন্টারভেলের লোয়ার লিমিটের সাথে সমান হয় অথবা লোয়ার লিমিটের থেকে বড় হয়, অর্থাৎ লোয়ার লিমিটটাকেই আমি সেভাবে সেট করব, তা না হলে অবজারভেশনটা কাউন্টে আসবে না, বেরিয়ে যাবে। আর আপার লিমিটটাকেও, মানে আপার ইন্টারভেলটাকেও আমি সেভাবে সেট করব যাতে তার আপার লিমিট আমার অবজারভেশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে
বড় হয় অথবা তার সাথে সমান হয়, কারণ তা না হলে আমি ম্যাক্সিমাম ভ্যালুকে এন্ট্রি দিতে পারবো না, আমার ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রেও ভুল হয়ে যাবে। তো এই ডিসক্রিট ওয়েতে আমরা ক্লাসেসকে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, ইনফ্যাক্ট বলা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই, তোমরা পরবর্তীকালে মিডিয়ান ডিটারমাইন যখন করবে তখনও দেখবে তোমাদের কন্টিনিউয়াস ক্লাসেসের প্রয়োজন হচ্ছে। এবার কন্টিনিউয়াস ক্লাস মানে কি, যে ক্লাসেদের ধরা যাক, আমি একটা এক্সাম্পল ধরেই বলছি, আমি নিচ্ছি 1 to 5 এবং 6 to 10 এই পার্টিকুলার দুটো ইন্টারভেলকে, এরা পরপর কনজিকিউটিভ ইন্টারভেলস। দেখো এই ইন্টারভেলের যে আপার লিমিট অর্থাৎ 5, অর্থাৎ ফার্স্ট ইন্টারভেলটার, আর সেকেন্ড ইন্টারভেলের যে লোয়ার লিমিট, এদের মধ্যে তো কোনো মিল নেই। এবারে কন্টিনিউয়াস ইন্টারভেলে যদি কনভার্ট করো তাহলে সেক্ষেত্রে জানবে প্রতিটা ইন্টারভেলের কোনো একটির আপার লিমিট যা হবে তার পরবর্তী ইন্টারভেলের লোয়ার লিমিটও ঠিক তাই হবে। এইভাবে যদি আমরা ইন্টারভেলগুলোকে অ্যারেঞ্জ করতে পারি তখন তাদের আমরা বলবো কন্টিনিউয়াস ইন্টারভেল। এবার একটা ডিসক্রিট ইন্টারভেল থেকে কি করে আমরা কন্টিনিউয়াস ইন্টারভেলে যেতে পারি, চলো শেখা যাক। আমি যদি এই দুটো ইন্টারভেলকেই ফর অ্যান এক্সাম্পল ধরি, দেখো ফার্স্ট ইন্টারভেলের আপার ভ্যালু হলো 5, আপার লিমিট হলো 5, আর সেকেন্ড ইন্টারভেলের লোয়ার লিমিট হলো 6। আমি কি বললাম, কন্টিনিউয়াস ইন্টারভেলের ক্ষেত্রে প্রতিটি ইন্টারভেলের যা আপার লিমিট হবে পরবর্তী ইন্টারভেলটার লোয়ার লিমিটও ঠিক তাই হবে। তো সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা কি করে করব, দুটোর গ্যাপ প্রথমে আমাদের বার করতে হবে, দুটো ভ্যালুর গ্যাপ আগে আমাদের বার করতে হবে। যেমন 6 - 5 এক্ষেত্রে আমাকে দিচ্ছে 1, একে 2 দিয়ে ভাগ করে দাও, রাইট, ইউ উইল গেট 0.5। দিস ইজ দ্য রুল মাই ডিয়ার চিলড্রেন। প্রতিটি দুটো কনজিকিউটিভ ইন্টারভেল তুলে নাও, ওকে, যারা কিনা ডিসক্রিট ফর্মে রয়েছে, প্রথমটির আপার এবং পরবর্তীর লোয়ার লোয়ার লিমিটের মধ্যে গ্যাপ বার করো, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। যে ভ্যালুটা এলো হিয়ার ফর অ্যান এক্সাম্পল দিস ইজ 0.5 ইন দিস কেস, সেই ভ্যালু দিয়ে প্রতিটি ইন্টারভেলের আপার লিমিটকে যোগ করো এবং প্রতিটি ইন্টারভেলের লোয়ার লিমিট থেকে তাকে বিয়োগ করো। দেখা যাক এক্ষেত্রে সেটা করলে কি হয়। আমি 1-এর থেকে বিয়োগ করছি 0.5কে, আমি এখান থেকে কত পাচ্ছি 0.5, 5-এর সাথে তাকে যোগ করছি, কত পাচ্ছি 5.5। ঠিক একইভাবে 6 থেকে আমি 0.5কে বাদ দিচ্ছি, কত পাচ্ছি 5.5, আর এখানে পাচ্ছি যথারীতি 10.5। সিমিলার ওয়েতে থার্ড ইন্টারভেলে আমরা পাচ্ছি 10.5, এখানে পাচ্ছি 15.5, এখানে পাচ্ছি 15.5, 16 থেকে 0.5কে বাদ দিলে, কারণ আমরা শিখলাম লোয়ার থেকে বাদ আপারের সাথে যোগ, 20.5। নেক্সট আমরা পাচ্ছি কি 20.5, 21 মাইনাস 0.5 করলে অ্যান্ড 25.5। খেয়াল করো প্রতিটি ইন্টারভেলের, যদি আমি প্রথম ইন্টারভেলটা ধরি, বা প্রতিটির ক্ষেত্রে একই জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আপার ভ্যালু যা আসছে, আপার লিমিট যা আসছে, পরবর্তী লোয়ার লিমিটও ঠিক তাই। এবং এই জাতীয় কন্টিনিউয়াস ইন্টারভেলে যখন আমরা পুরো ডেটাকে ডিস্ট্রিবিউট করছি, ভাগ করছি, তখন এদের আমরা বলে থাকি ক্লাস বাউন্ডারি। কি বলে থাকি, ক্লাস বাউন্ডারি। এই পার্টিকুলার ভ্যালুসগুলোকে আমরা বলি ক্লাস বাউন্ডারি। অর্থাৎ যদি আমি কনসিডার করি 0.5, 5.5 এই পার্টিকুলার ইন্টারভেলকে, তাহলে 0.5 যেটা কিনা এই অ্যাডজাস্টেড, অর্থাৎ 1 to 5 এই পার্টিকুলার ইন্টারভেল থেকে অ্যাডজাস্ট করে এলো আমার 0.5 to 5.5 কন্টিনিউয়াস ক্লাসে কনভার্ট করার পরে, তখন এদের আর আমরা ক্লাস লিমিট বলে সাধারণত ডাকি না, এদের আমরা বলি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি। যেহেতু এটা লোয়েস্ট ভ্যালু, তাই এটা হবে লোয়ার ক্লাস বাউন্ডারি, and this will be the upper class boundary. এই আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারির মধ্যবর্তী যে গ্যাপ, তাকে আমরা বলি ক্লাস সাইজ। তাহলে এখানে আমার ক্লাস সাইজ কত, ফর দিস এক্সাম্পল 5.5 মাইনাস 0.5, অর্থাৎ 5 ইউনিট। সো দিস ইজ মাই ক্লাস সাইজ ইন দিস কেস। ওকে, এবার তোমাদের সাথে আর একটা ইনফরমেশন শেয়ার করি। অনেক সময় তোমরা যখন এরকম গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে মিন বার করতে যাবে, তখন দেখবে তোমাদের এই জাতীয় গ্রুপড ফর্মে, সেটা ক্লাস বাউন্ডারি ফর্মে থাকুক বা ক্লাস লিমিট ফর্মে থাকুক, যে ফর্মেই থাকুক, তোমাদের ক্লাসগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারভেলগুলোর ক্লাসগুলোর
মিড ভ্যালু বার করতে হচ্ছে, কারণ এই পার্টিকুলার যে রেঞ্জ সেটা আমি লিমিট ফর্মেই করি বা বাউন্ডারি ফর্মেই দেখি না কেন, এখানে তো অনেক ভ্যালু ইনভলভ, অবজারভেশনটার অনেকগুলো ভ্যালু ইনভলভ। কাজে অত ভ্যালুকে কনসিডার করে আমি খুব সহজে মিন কিন্তু বার করতে পারবো না, আমার ক্যালকুলেশন কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের বার করতে হয় মিড ভ্যালু। প্রতিটি ক্লাসের মিড ভ্যালুকে আমাদের বার করতে হয়। এই মিড ভ্যালুকে আমরা আরেক ভাষায় বলি ক্লাস মার্ক। ক্লাস মার্ক বলেও একে উল্লেখ করা হয়। এবার এই ক্লাস মার্ক ডিটারমাইন করার পদ্ধতিটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি ধরা যাক আমার সামনে এই বাউন্ডারি ফর্মে ডেটা রিপ্রেজেন্টেড হয়ে রয়েছে, রাইট? হাউ টু ফাইন্ড আউট ক্লাস মার্ক? আমি যদি ফার্স্ট ক্লাসের ক্লাস মার্ক বার করতে চাই, আমি কি করব? দুটো অবজারভেশনকে অ্যাড করব, 0.5 প্লাস করব 5.5। এটা আমাকে কি দেবে? 6, রাইট? এই সামেশনকে আমি বাই 2 করব, অর্থাৎ ডিভাইড করব বাই 2 দিয়ে। সো ফাইনালি আমি পাবো 3, রাইট? তাহলে ক্লাস মার্ক কলামে আমি ফার্স্ট ইন্টারভেলটা থেকে পেয়ে গেলাম 3। লেটস চেক দিস সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানেও ঠিক একইভাবে, সেকেন্ড ইন্টারভেলেও একইভাবে যদি কাউন্ট করো, 10 আর 5 15 একে 16, 16 ভাগিতক 2 তোমাকে কি দেবে? 8, রাইট? ঠিক একইভাবে 10.5 প্লাস 15.5 বাই 2 যদি করা হয়, 15 10 25 26, দ্যাট উইল গিভ ইউ 13, ওকে? 20 plus 15, that will give you 35, 36 by 2 will give you 18. 25 plus 20, that will give you 45, 46, and finally you are going to get 23 by 2 করলে। কারণ ক্লাস মার্ক বার করার উপায় আমরা কি জানলাম? আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস আপার ক্লাস বাউন্ডারি বাই 2 করলে আমরা পেয়ে যাব সেই পার্টিকুলার ক্লাসের ক্লাস মার্ক বা মিড ভ্যালু। এবার একটা মজার জিনিস দেখো, এই যে বাউন্ডারি আমরা বার করেছিলাম, এই বাউন্ডারি থেকে আমরা পেয়েছিলাম ক্লাস সাইজ, এবং সেটা আমরা কত দেখেছিলাম? হুইচ ওয়াজ 5, রাইট? এবং দেখো এই যে প্রত্যেকটা মিড ভ্যালু তুমি পেয়েছো, এই মিড ভ্যালুগুলোর গ্যাপটা একবার দেখো, 3, 8, 13, 18, 23। 8 minus 3ও 5 দিচ্ছে, 13 minus 8ও 5 দিচ্ছে, 18 minus 3ও 5 দিচ্ছে, 23 minus 18ও আমাকে 5 দিচ্ছে। অর্থাৎ তোমার ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কিনা তুমি এটা কিন্তু যাচাই করে নিতে পারো। অর্থাৎ ইনফরমেশনে আমরা কি দেখতে পেলাম? আমাদের ক্লাস মার্ক বা মিড ভ্যালু যা এলো, তাদের মধ্যবর্তী কনজিকিউটিভ এনি 2 ক্লাস মার্কসের যে গ্যাপ, সেটা কিন্তু আমাদের ক্লাস সাইজের সাথে সমান হয় সবসময়। সো দিস ইজ দ্য মেথড অফ গেটিং দ্য ক্লাস মার্ক। বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন সেন্ট্রাল ভ্যালু ডিটারমিনেশনের ক্ষেত্রে তোমাদের ক্লাস মার্ক বার করার প্রয়োজন পড়বে, বিশেষত মিন ডিটারমিনেশনের ক্ষেত্রে তো অবশ্যই পড়বে। তো আজকের আলোচনায় আমি এই ট্যাবুলার প্রেজেন্টেশনের কয়েকটা বেসিক ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আশা করবো এই ভিডিও থেকে উপকৃত হবে। সবাই ভালো থাকবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে।